আচ্ছা, বৈশ্বিক সামরিক জোটের এই চমকপ্রদ দুনিয়ায় আজকের এই বিশ্লেষণের স্বাগত জানাচ্ছি। ইতিহাস জুড়ে দেশগুলো কিভাবে নিজেদের সুরক্ষার জন্য একে অপরের সঙ্গে চুক্তিবদ্ধ হয়েছে তা আসলে একটা দারুণ বিষয়, তাই না? আজ আমরা বিশ্বের মানচিত্রে ছড়িয়ে থাকা এমন কিছু প্রতিরক্ষা জালের গঠন, উদ্দেশ্য আর বিবর্তন নিয়ে কথা বলব, যা আধুনিক ভূ-রাজনীতিকে আক্ষরিক অর্থে নিয়ন্ত্রণ করে। তো চলুন শুরু করা যাক। শুরুতেই একটা খুব বেসিক কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন ভেবে দেখা যাক। যদি কোনো একটি রাষ্ট্র হঠাৎ আক্রান্ত হয়, তবে তার প্রতিরক্ষায় এগিয়ে আসার দায়বদ্ধতা আসলে কার? আন্তর্জাতিক সম্পর্কের ক্ষেত্রে এই একটি প্রশ্নই সামষ্টিক নিরাপত্তা বা কালেকটিভ সিকিউরিটির মূল ভিত্তিটা তৈরি করে দিয়েছে। নিজের দেশকে একদম একা রক্ষা করার বদলে যখন কয়েকটি দেশ মিলে প্রতিজ্ঞা করে যে একে অপরের বিপদে তারা ঢাল হয়ে দাঁড়াবে, ঠিক তখনই জন্ম নেয় সামরিক জোট। চলুন ইতিহাসের টাইমলাইন ধরে একটু এগিয়ে যাই। এখানে আমরা 5টি ভিন্ন যুগের 5টি অত্যন্ত তাৎপর্যপূর্ণ সামরিক চুক্তির উদ্ভব দেখতে পাচ্ছি। 1947 সালের রিও ট্রিটি থেকে শুরু করে 1949 সালের সেই সুপরিচিত ন্যাটো, এরপর 71 সালের এফপিডিএ, 1992 সালের সিএসটিও এবং একেবারে হালের 2015 সালের আইএমসিটিসি পর্যন্ত। আজকের এই আয়োজনে আমরা মূলত এই ঐতিহাসিক রোডম্যাপ ধরেই একটা ট্যুর দেব। সংক্ষেপে আমাদের আজকের আলোচ্যসূচি হল এই 5টি জোট: 1 রিও ট্রিটি, 2 নেটো, 3 এফবিডিএ, 4 সিএসটিও এবং 5 আইএমসিটিসি। এটি মূলত বিভিন্ন মহাদেশ এবং দশকের মধ্যে দিয়ে আমাদের একটি কাঠামোগত ভূ-রাজনৈতিক সফর। 1 নম্বর টপিক, রিও ট্রিটি, হেমিস্ফেরিক ডিফেন্স। আমাদের সফরের প্রথম গন্তব্যই হল রিও ট্রিটি, যার পোশাকি নাম ইন্টার আমেরিকান ট্রিটি অফ রেসিপ্রকাল অ্যাসিস্ট্যান্স। দ্বিতীয় বিশ্বযুদ্ধের ঠিক পরপরই বিশ্বজুড়ে যখন এক ধরনের অজানা আতঙ্ক কাজ করছিল, ঠিক তখনই আমেরিকা মহাদেশের দেশগুলো নিজেদের সুরক্ষায় এই চুক্তিটি স্বাক্ষর করে। হেমিস্ফেরিক ডিফেন্স ডকট্রিন বা গোলার্ধীয় প্রতিরক্ষা মতবাদ। আধুনিক ভূরাজনীতিতে এটি কিন্তু বেশ ভারী একটা শব্দ। 1947 সালের এই চুক্তির ঐতিহাসিক প্রেক্ষাপটটা ছিল 1945 সালের চ্যাপুলটেপেক আইনকে একটি আনুষ্ঠানিক পারস্পরিক নিরাপত্তা চুক্তিতে রূপ দেওয়া। এর সোজাসাপটা উদ্দেশ্য ছিল বহিরাগত যে কোনো আক্রমণ থেকে পুরো আমেরিকা মহাদেশকে একটি একক বলয় হিসেবে সুরক্ষিত রাখা। একের ওপর আক্রমণ মানে সবার ওপর আক্রমণ। লক্ষ্য করুন, এটি কেবল একটি সাধারণ বাক্য নয়, এটি সামষ্টিক প্রতিরক্ষার একেবারে মূল মন্ত্র। এই একটা ধারণাই পরবর্তীকালে অন্যান্য বহু সামরিক জোটের জন্য সবচেয়ে বড় অনুপ্রেরণা হিসেবে কাজ করেছে। 2 নম্বর টপিক, ন্যাটো, দ্য ট্রান্সআটলান্টিক শিল্ড। রিও ট্রিটির ঠিক 2 বছর পর 1949 সালে প্রতিষ্ঠিত হয় ইতিহাসের সবচেয়ে আলোচিত সামরিক জোট, দ্য নর্থ আটলান্টিক ট্রিটি অর্গানাইজেশন বা সংক্ষেপে ন্যাটো। এটিকে আক্ষরিক অর্থেই ট্রান্সআটলান্টিক শিল্ড বা ঢাল বলা যায়, যা স্নায়ুযুদ্ধের ওই উত্তাল সময়কালে ইউরোপ আর উত্তর আমেরিকার দেশগুলোকে এক সুতো বেঁধে ফেলেছিল। সংখ্যাটা একটু খেয়াল করুন, 32। 1949 সালে মাত্র 12টি প্রতিষ্ঠাতা সদস্য নিয়ে যাত্রা শুরু করলেও বর্তমানে ন্যাটো 32 সদস্যের এক বিশাল জোটে পরিণত হয়েছে। এর সবচেয়ে সাম্প্রতিক উদাহরণ হল 2024 সালে সুইডেনের এই ঐতিহাসিক যোগদান। জোটটি এখন কতটা বড় ভাবা যায়? ন্যাটোর গঠনতন্ত্রের সবচেয়ে বিখ্যাত অংশটাই হল এর আর্টিকেল 5 বা 5 নম্বর অনুচ্ছেদ। এটি মূলত রিও ট্রিটির সেই ডক্ট্রিনটিকেই প্রতিধ্বনিত করে। কোনো একটি সদস্য রাষ্ট্র যদি সশস্ত্র হামলার শিকার হয়, তবে বাকি সব সদস্য রাষ্ট্র সম্মিলিতভাবে তার জবাব দেবে। এই একটিমাত্র অনুচ্ছেদই ট্রান্সআটলান্টিক এই বিশাল প্রতিরক্ষা জালের মূল চালিকা শক্তি। 3 নম্বর টপিক, এফপিডিএ, রিজিওনাল প্যাক্টস। স্নায়ুযুদ্ধের যুগে এই বৈশ্বিক জোটের পাশাপাশি আঞ্চলিক চুক্তির দিকেও কিন্তু ব্যাপক পরিবর্তন আসছিল। 1971 সালে প্রতিষ্ঠিত 5 পাওয়ার ডিফেন্স অ্যারেঞ্জমেন্টস বা এফপিডিএ হল ঠিক তেমনই একটি দারুণ উদাহরণ। চলুন দেখা যাক এখানে কারা আছে। অস্ট্রেলিয়া, মালয়েশিয়া, নিউজিল্যান্ড, সিঙ্গাপুর এবং যুক্তরাজ্য, এই 5টি দেশ। এই জোটটি কিন্তু ন্যাটোর মতো বিশাল কোনো ব্যাপার নয়, বরং এটি অত্যন্ত সুনির্দিষ্ট এবং ফোকাসড একটি চুক্তি। এর প্রধান উদ্দেশ্যই ছিল মূলত মালয়েশিয়া এবং সিঙ্গাপুরের সুরক্ষা নিশ্চিত করা। তবে সময়ের সাথে সাথে এই জোটের কার্যক্রমেও বেশ বিবর্তন এসছে। 1971 সালে এটি মূলত আকাশ প্রতিরক্ষার উপর জোর দিলেও 2000 সালের দিকে তা সামগ্রিক এলাকা প্রতিরক্ষায় রূপ নেয়, আর 2017 সালে এসে তারা 3R নীতি গ্রহণ করে। এই 3R হল রেমিট বা নিজেদের মূল সীমানায় থাকা, রেলেভেন্স বা আধুনিক যুগের সঙ্গে প্রাসঙ্গিক থাকা এবং রিঅ্যাসিওরেন্স বা অত্র অঞ্চলের সুরক্ষার আশ্বাস দেওয়া। 4 নম্বর টপিক, সিএসটিও বা রিজিওনাল প্যাক্টস। চলুন এবার পোস্ট সোভিয়েত যুগে প্রবেশ করা যাক। আমাদের এবারের আলোচ্য বিষয় কালেকটিভ সিকিউরিটি ট্রিটি অর্গানাইজেশন
বা সংক্ষেপে CSTO, যার রুশ নাম হল ODKB। 1992 সালের 15 মে স্বাক্ষরিত তাশখন্দ চুক্তির ওপর ভিত্তি করে মূলত এই জোটের যাত্রা শুরু হয়। তবে এটি একটি পূর্ণাঙ্গ আন্তঃসরকারি সামরিক জোট হিসেবে আত্মপ্রকাশ করে 2002 সালে। মস্কো ভিত্তিক এই জোটটিকে আন্তর্জাতিক অঙ্গনে অনেকেই ন্যাটোর একটি মিনি সংস্করণ বা রুশ প্রভাব বলয়ের প্রধান প্রতিরক্ষা ব্যবস্থা বলে গণ্য করে থাকেন। ন্যাটোর 32 সদস্যের বিপরীতে স্লাইডে আমরা দেখতে পাচ্ছি CSTOর সদস্য সংখ্যা 6। এটি মূলত সাবেক সোভিয়েত ইউনিয়নভুক্ত নির্দিষ্ট কিছু দেশকে নিয়ে অত্যন্ত আটসাট একটি বলয় তৈরি করেছে। এটি একেবারে নির্দিষ্ট একটি ভৌগোলিক পরিধির মধ্যেই নিজেদের কার্যক্রম সীমাবদ্ধ রাখে। তবে এই 6 সংখ্যার পেছনে একটা দারুণ কাহিনী আছে, যেটা আমরা পরের স্লাইডে জানব। এই টেবিলটা একটু খেয়াল করা যাক। খাতায় কলমে সদস্য 6টি দেখালেও 2026 সালের মে মাসের সর্বশেষ আপডেট অনুযায়ী এখানে বেশ কিছু ভূরাজনৈতিক নাটকীয়তা আছে। বর্তমানে এই জোটে পুরোপুরি সক্রিয় সদস্য মাত্র 5টি: রাশিয়া, বেলারুস, কাজাখস্তান, কিরগিস্তান এবং তাজিকিস্তান। তাহলে আর্মেনিয়া? তারা 2024 সালের শুরু থেকেই জোটে তাদের অংশগ্রহণ ফ্রিজ বা স্থগিত রেখেছে এবং তারা এখন ন্যাটোর সাথেই বরং ঘনিষ্ঠতা বাড়াচ্ছে। যারা বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষার প্রস্তুতি নিচ্ছেন তাদের জন্য এখানে একটা দারুণ এক্সাম হ্যাক বা প্রোটিপ শেয়ার করি। মনে আছে একটু আগে তাশখন্দ চুক্তির কথা বলেছিলাম? তাশখন্দ কিন্তু উজবেকিস্তানে। অথচ মজার ব্যাপার হলো উজবেকিস্তান নিজেই এখন আর এই জোটের সদস্য নয়। আজারবাইজান আর জর্জিয়ার মতো তারাও একসময় সদস্য থাকলেও পরে এই জোট থেকে বেরিয়ে গেছে। CSTOর মূল ভিত্তি হল তাদের আর্টিকেল 4। ন্যাটোর আর্টিকেল 5-এর মতোই এর মূল কথা, কোনো একটি সদস্য দেশ আক্রান্ত হওয়া মানে পুরো জোটের উপর আক্রমণ। এর বাস্তব প্রয়োগ আমরা দেখেছি 2022 সালের জানুয়ারিতে, যখন কাজাখস্তানের তীব্র আন্দোলন দমনে তারা শান্তিরক্ষী পাঠিয়েছিল। তবে বর্তমানে বিশেষ করে ইউক্রেন যুদ্ধের কারণে রাশিয়ার মনোযোগ অন্যদিকে থাকায় জোটের ভেতর কিছুটা সংশয় তৈরি হয়েছে। তারপরেও 2026 সালের প্রেক্ষাপটে দাঁড়িয়ে তাদের উদ্দেশ্য কেবল প্রথাগত সীমানা রক্ষার মধ্যেই সীমাবদ্ধ নেই, বরং আধুনিক হাইব্রিড যুদ্ধ মোকাবেলায় তারা যৌথ সাইবার কমান্ড সেন্টার স্থাপনের মতো বেশ আধুনিক পদক্ষেপ নিচ্ছে। 5 নম্বর টপিক, IMCTC, মডার্ন কাউন্টার টেরোরিজম। চলুন একেবারে আধুনিক যুগে ফেরা যাক। 2015 সালের ডিসেম্বরে রিয়াদ ভিত্তিক সম্পূর্ণ নতুন একটি জোটের আত্মপ্রকাশ ঘটে, যার নাম ইসলামিক মিলিটারি কাউন্টার টেরোরিজম কোয়ালিশন বা IMCTC। এটি আমাদের আগের দেখা প্রথাগত সামরিক জোটগুলো থেকে একেবারেই আলাদা। সংখ্যাটা দেখুন, 43টি মুসলিম দেশের অংশগ্রহণে গঠিত এই জোটটি বর্তমানে বিশ্বের অন্যতম বৃহৎ একটি সামরিক জোটে পরিণত হয়েছে। এত অল্প সময়ে এতগুলো দেশের এক ছাতার নিচে আসাটা আসলেই বেশ তাৎপর্যপূর্ণ ব্যাপার। এই জোটের কাঠামোটা বেশ ইন্টারেস্টিং। পাকিস্তানের সাবেক সেনাপ্রধান জেনারেল রাহিল শরীফকে এর প্রথম কমান্ডার হিসেবে নিযুক্ত করা হয়। এর মূল লক্ষ্যই হল যে কোনো ধরনের সন্ত্রাসী গোষ্ঠীর বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলা। তবে ভূরাজনৈতিক প্রেক্ষাপটে অত্যন্ত নিরপেক্ষ দৃষ্টিতে একটা বিষয় লক্ষ্য করার মতো, আর তা হল এই জোটে ইরান, ইরাক এবং সিরিয়ার মতো শিয়া সংখ্যাগরিষ্ঠ দেশগুলো অন্তর্ভুক্ত নেই। তো পুরো আলোচনার সবচেয়ে গুরুত্বপূর্ণ টেকওয়ে হল প্রতিরক্ষার ধারণার এই বিশাল পরিবর্তনটা। আগে প্রথাগত প্রতিরক্ষা বলতে আমরা বুঝতাম নির্দিষ্ট রাষ্ট্র, নির্দিষ্ট সীমানা আর প্রথাগত যুদ্ধ। কিন্তু আধুনিক যুগে হুমকিগুলো তো আর সীমানার মধ্যে আটকে নেই, তাই না? বর্তমানে নন স্টেট অ্যাক্টর বা রাষ্ট্রহীন সন্ত্রাসী গোষ্ঠী, সাইবার হামলা আর তথ্য প্রযুক্তির অপরাধগুলোই জাতীয় নিরাপত্তার জন্য সবচেয়ে বড় মাথাব্যথার কারণ হয়ে দাঁড়িয়েছে। আজকের এই আলোচনার একেবারে শেষ পর্যায়ে এসে আমরা একটা ভাবনার খোরাক রেখে যেতে চাই। বিশ্বজুড়ে ছড়িয়ে থাকা এই ঐতিহাসিক সামরিক জোটগুলো কিভাবে নিজেদেরকে আধুনিক যুগের এই সীমানাহীন হুমকি যেমন সাইবার স্পেসের যুদ্ধ বা রাষ্ট্রহীন সন্ত্রাসবাদের সঙ্গে মানিয়ে নেবে? আগামী দিনের গ্লোবাল পলিটিক্স বা ভূরাজনীতি কিন্তু অনেকাংশেই নির্ভর করবে এই প্রশ্নটির উত্তরের উপর। এতক্ষণ সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। আশা করি আজকের এই বিশ্লেষণটি বৈশ্বিক প্রতিরক্ষার এই জটিল জাল বুঝতে বেশ ভালোভাবে সাহায্য করবে।